আপকি আদালতে ফর্মার মিনিস্টার শশী থারুরের ওপর অভিযোগ হলো যে ইনি রাজনীতিতে মানানসই নন। শশী, সত্যি আপনি একজন টপার, একজন স্কলার, ইউএনএতে কাজ করেছেন, ডিপ্লোমেসি জানেন, আপনি একটু বেশি শিক্ষিত। এত শিক্ষিত মানুষের কি বর্তমান রাজনীতিতে প্রয়োজন আছে? আমার মতে আজকাল রাজনীতিতে এই ধরনের মানুষেরাও অ্যাট্রাক্ট হয়েছেন যাদের ব্যাকগ্রাউন্ডটা একটু আলাদা। আমার পরিবার তো রাজনীতির পরিবার নয়, পরিবারে কেউই রাজনীতি করতো না, আমার সন্তানরা বাঁচতে চায় না রাজনীতিতে। আমি একজন ব্যক্তি যে একটা সুযোগ পেয়েছে, আমি বললাম যে ঠিক আছে, আমি সবসময় মানে আই অলওয়েজ ওয়ান্টেড টু মেক আ ডিফারেন্স, তাই আমার আশাতে কিছু পার্থক্য হয়তো নাও থাকতে পারে। দেখেছিলাম আপনি বলেছিলেন যে পলিটিক্সে এসে আমার তো কোনো লাভ হয়নি, উল্টে খরচা হয়েছে। এটা তো ঠিক কথা, কারণ আপনাদের এটাও বোঝা উচিত যে এখনও এমন কিছু মানুষ আমাদের রাজনীতিতে আছেন, তারা রাজনীতি থেকে টাকা রোজগার করার চেষ্টা করেন, তারা নিজেদের ইনফ্লুয়েন্স ব্যবহার করে কারো কাছ থেকে টাকা নেওয়ার চেষ্টা করেন। এই ধরনের রাজনীতিতে আমার কোনো ইন্টারেস্ট নেই। আমি আমারই টাকা দিয়ে একটা ছোটোখাটো পারিবারিক ফাউন্ডেশন তৈরি করেছি তিরুবন্তপুরমে। মানুষ যখন কঠিন সমস্যা নিয়ে আসে, যার জন্য কোনো অফিসিয়াল আনসার বা জবাব থাকে না, এক্সাম্পল যদি কেউ আসে যে সরকারি হাসপাতালের ক্যান্সারের জন্য অপারেশনের প্রয়োজন রয়েছে, আমি তো প্রধানমন্ত্রীর রিলিফ ফান্ডে পাঠাতেই পারি, মুখ্যমন্ত্রীর রিলিফ ফান্ডও থাকে, কিন্তু কেউ যদি এসে বলে দেখুন আমার অপারেশন হয়ে গেছে, আমার ওষুধের জন্য টাকা নেই, আপনি যদি দিয়ে দেন, তখন আমি আমার পকেট থেকেই তো দিই। সেই জন্যই আমি এই ফাউন্ডেশনটা তৈরি করেছি। আর কারণ আপনার এটাও বোঝা উচিত যে আপনার পার্টির যে লিডার আছেন, সোনিয়াজি আছেন, রাহুল গান্ধী আছেন, ওনারাও আপনার ওপর রেগে থাকবেন যে ওনাদের অনিচ্ছা সত্ত্বেও আপনি কংগ্রেস অধ্যক্ষ পদের জন্য ভোটে লড়েছেন। এখন আমি ওনাদের মতের বিরুদ্ধে লড়াই করিনি, আমি লড়েছি কারণ আমি কিছু পরিবর্তন আনতে চেয়েছিলাম। আপনি তো ওনার মনোনীত ক্যান্ডিডেট ছিলেন না। না, ঠিকই বলেছেন। যখন মানে ভোটে দাঁড়ানোর ব্যাপারে ভেবেছিলাম, তখন সোনিয়া ম্যাডামের সাথে গিয়ে দেখা করেছিলাম, আমি প্রিয়াঙ্কা ম্যাডামের সাথেও দেখা করেছিলাম, আর ভারত জোড়ো যাত্রাতে গিয়েও আমি রাহুল গান্ধী বাবুর সাথে দেখা করেছিলাম। আর তিনজনকে আমি জিজ্ঞাসা করেছিলাম, দেখুন আমি আপনাদের বিরুদ্ধে নই, কিন্তু আমি পার্টিতে কিছু পরিবর্তন আনতে চাই, আর আমি ভাবছিলাম যে আপনারা যদি একটা লোকতান্ত্রিক ভোট অথরাইজ করেন, আমি তাতে অংশ নিতে ইচ্ছুক। আপনাদের মতামত কী সেখানে? আমি একদম জানতাম যে ওনারা বলবেন যে না, করবেন না, কিন্তু আমাদের পার্টিতে আমরা একতা চাই, আপনি এমন কিছু নিয়ে আসবেন না প্লিজ, আপনি আলাদা হয়ে যান। কিন্তু এ কথা বলেননি, তিনজনই আমাকে উৎসাহ দিয়ে বললেন যে যান, এটা গুড ফর দ্য পার্টি, ভোট দিতে দিন, আর যারাই যোগ দিতে চান আমরা তাকে অনুমতি দেব। তাই এই স্পিরিট নিয়েই আমি ভেতরে ঢুকেছি। তারপর জানতে পারলাম যে একটা অফিসিয়াল ক্যান্ডিডেট ছিল, আর তারপর এটা পরিষ্কার ছিল যে অন্য ব্যাপার হবে, কিন্তু তবুও কিন্তু আমি ভাবলাম যে একবার একটা স্টেপ নিয়েছি যখন আমি, সেটা তাহলে পূরণ করা উচিত। মানুষ বলছে যে আপনাকে এই জন্যই লড়াই করতে দেওয়া হয়েছে যাতে লেজিটিমেসি পাওয়া যায় ভোটে, আর ভোট হলো। আর দেখুন আমার মতো লেজিটিমেসি হয়েছে কারণ শেষে সোনিয়া ম্যাডাম আমাকে বললেন যে হোয়াট ইউ হ্যাভ ডান স্ট্রেংথেন দ্য পার্টি। আমি খুব খুশি যদি এটা হয়ে থাকে, কারণ আমি তো পার্টিকে মজবুত করতেই চাই। খার্গেবাবু জিতেছেন, আমি ওনাকে সম্পূর্ণ সম্মান জানাই। পার্টিতে উনি যা সিদ্ধান্ত নেবেন তাই হবে। খার্গে সাহেব বলেন না যে আমি যেটা সিদ্ধান্ত নেব সেটাই হবে, যেটা হাইকমান্ড সিদ্ধান্ত নেবে আমি সেটাই করব। এই হাইকমান্ড শব্দটা কয়েক বছর আগে আমাদের পার্টিতে এসেছে, সবাই এটা ব্যবহার করে। এসেছে এই শব্দটা? ইতিহাস পড়ে আমি প্রথমে শুনতাম যে ওয়ার্ল্ড ওয়ার 2-তে যে দ্বিতীয় মানে বিশ্বযুদ্ধ হয়েছিল, সেখানে তো জার্মান আর্মিতে হাইকমান্ড থাকতো। জানি না সেখান থেকে নিয়ে হয়তো আমাদের কংগ্রেসে কেউ ঢুকিয়ে দিয়েছে, আমরা ব্যবহার করতে শুরু করে দিলাম, কিন্তু এটাই হলো হাইকমান্ড। যাকে বিষাক্ত সাপ বলেছে, যাকে অপদার্থ বলেছে, যাকে মৃত্যুর সওদাগর বলেছে, তার সাথে আপনার সম্পর্ক কেমন তার একটা ছবি আপনাকে দেখাচ্ছি। প্রধানমন্ত্রী আমার কনস্টিটিউয়েন্সি এসেছিলেন। হ্যাঁ, এটা সেই সময় যখন কর্ণাটকে ভোট হচ্ছিল, আপনার পার্টির লোকেরা ফুল থ্রটল অ্যাটাক করছিল প্রধানমন্ত্রীর ওপর। আরে আমি নিজে গিয়ে প্রচার করেছি কর্ণাটকে। আমি 3 দিন ব্যাঙ্গালোরে প্রচার করার পরে এসেছিলাম, কিন্তু এটা যে যখন প্রধানমন্ত্রী আমাদের কনস্টিটিউয়েন্সিতে আসবেন, তখন আমার দায়িত্ব, আমার কর্তব্য যে সেই জায়গার এমপি হওয়ার দরুন প্রধানমন্ত্রীকে স্বাগত জানানো উচিত। এটা তো সাধারণ ব্যাপার। আরেকটা কথা আমি আগেও বলেছি যে আমি কারুর ওপরই ব্যক্তিগত আঘাত কখনো করি না, না মোদিবাবু না অন্য কাউকে।
কিন্তু আমাদের লোকতন্ত্রের এটাও আছে যে এটা একটা পদে, কোনো একটা পদে থাকার জন্য আমাদের সম্মান জানানো উচিত। কারণ জনতা যখন ভোট দিয়ে কাউকে প্রধানমন্ত্রী বানিয়েছেন, তো সেই প্রধানমন্ত্রীর পজিশন যতদিন পর্যন্ত অকুপাই করে থাকবেন তার রেসপেক্ট তাকে দেওয়া উচিত। আর আমি যখন বলেছি যে এখানে হয়তো রাজনৈতিক শত্রুতা থাকতে পারে, হি ইজ অ্যান অ্যাডভার্সারি, কিন্তু যখন বিদেশে যান আমাদের দেশের প্রধানমন্ত্রী, সেখানে তার বিরুদ্ধে আমি কিছু বলি না। কিন্তু যারা আপনার পার্টির লোকেরা রয়েছেন, গুলাম নবী আজাদ এসেছিলেন আপকে আদালতে, বলছিলেন যে আমাদের পার্টি যখন উনি কংগ্রেসে ছিলেন, কেউ যদি মোদিজির সাথে দেখা করে, মোদিজির প্রশংসা করে, তো তাকে মোদির এজেন্ট বলা হয়। হ্যাঁ, কিন্তু এই চিন্তাধারাটা ঠিক নয়। আমার বিরুদ্ধেও এসব কত বছর ধরে মানুষ বলছে যে ভাজা পাতাতে চলে যাব আমি, কিন্তু কোথায়? আমার বন্ধুরা তখন বলে যে আপনারা পড়ে দেখুন উনি যা লেখালেখি করেন, ওনার আসল চিন্তাধারা তো ওনার লেখার মধ্যে পাবেন আপনারা এমন ভাববেন না যে যার মনের মধ্যে এত পরিষ্কার চিন্তাধারা রয়েছে, এত মূল্য রয়েছে, সে কি হঠাৎ করে বদলে গিয়ে এর বিরুদ্ধে যেতে পারে। কিন্তু এর মানে তো এই নয় যে আমরা একে অপরের সাথে ভালো রিলেশনশিপ মেনটেন করতে পারবো না। আমার মতে একটা সময় বাজপেয়ী বাবু যেরকম নেহেরু বাবু সম্পর্কে বলেছিলেন যে এই ধরনের চিন্তাভাবনা আজকাল আমাদের দেশে পাওয়া যাচ্ছে না। কিন্তু বাজপেয়ীজি সম্পর্কে বলা হতো আপনি মানুষটা ভালো, কিন্তু রয়েছেন ভুল পার্টিতে। আমি তো মাঝে মাঝে এটাও শুনি ঠিকই। আর আপনার সম্পর্কেও শোনা যায় যে মানুষটা খুবই ভালো, খুবই শিক্ষিত, কিন্তু ভুল পার্টিতে রয়েছেন। দেখুন, আমি তো আমার কনভিকশনস অনুযায়ী একটা পার্টিকে বেছে নিয়েছি। আমি যদি সঠিক কথা বলি তাহলে আগে আমার বইগুলো পড়ুন আপনি। আমি সবাইকে ক্রিটিসাইজ করেছি, এমনকি কংগ্রেসকেও। কিন্তু মনমোহন সিং বাবু আর নরসিম্হা রাও কংগ্রেসে যে পরিবর্তন নিয়ে এসেছিলেন, লিবারালাইজেশন, কংগ্রেসের উপর আমার অভিযোগ ছিল যে খুব বেশি স্ট্যাটিস ইকোনমিক চালাচ্ছেন। এই অভিযোগটা লিবারালাইজেশনের সাথে পড়ে গেল। আর তারপর ভাজপা যখন আমাদের দেশকে এই হিন্দুত্বর নামে ভাগ করতে শুরু করলো, তখন আমার মনে হলো যে আমাদের দেশের একতার জন্য কংগ্রেসের যে রাজনীতি রয়েছে সেটাই খুব ভালো, যে সব মানুষকে একসাথে, আপনি হিন্দু হন বা মুসলমান হন বা আপনি মালায়ালামে কথা বলেন, এটা কোনো বিষয় নয়। আপনি হচ্ছে মেন ভারতবাসী, তাই আমরা সবাইকে এক চোখেই দেখব, এই ধরনের রাজনীতি আমার পছন্দ হয়েছিল, তাই আমি কংগ্রেসে এসেছিলাম। হেমন্ত বিশ্ব শর্মা 22 বছর কংগ্রেসে ছিলেন, উনি আপকে আদালতে এসেছিলেন, তো উনি বলছিলেন যে কংগ্রেস পার্টিতে যে কোনো মানুষেরই খুব অপমান হয়। উনি রাহুল গান্ধীর সঙ্গে দেখা করতে গেছিলেন, আর যে প্লেটে কুকুর বিস্কিট খাচ্ছিল সেই প্লেট থেকে ওনাকে খেতে বলা হয়েছিল। তাই উনি বলছিলেন যে কোনো মানুষ কি করে সেলফ রেসপেক্ট নিয়ে থাকবে। দেখুন, এই ধরনের ঘটনা তো কখনো আমার সাথে ঘটেনি, তাই আমি কি করে বলবো। আমি এই কুকুরটাকে দেখিনি, কিন্তু রাহুল গান্ধীকে অনেকবার দেখেছি। আমি বলবো যে দেখুন, প্রত্যেকটা মানুষই কখনো ওখানে দেখেননি? না, দেখুন, হয়তো এটা আমার দুর্ভাগ্য যে আমি শুধু কাজের উদ্দেশ্যেই যাই, কাজের কথা বলতে বলতে আমার এই সুযোগটা কখনো হয়নি। দেখুন, আর রাহুলবাবুর সঙ্গে কথা বলাটা আমার অনেক সহজ লেগেছিল, কারণ উনি জোয়ান মানুষ, ওনার চিন্তাভাবনা, ওনার সাথে সম্পর্ক বজায় রাখতে আমার কোনো অসুবিধা হয়নি। কিন্তু আমি এটাও বলবো যে প্রতিটা মানুষেরই কিন্তু অধিকার রয়েছে। এখন রাহুল গান্ধীর সাথে কত গভীর বন্ধুত্ব ছিল জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বা জিতেন প্রসাদ বা RPN সিংয়ের, তারা এখন কোথায় রয়েছে? ভাজপাতে। তা আমি আর কি বলতে পারি যে এই যে বন্ধুত্ব সম্পর্কে আপনি যাই ভাবতে পারেন, সব শেষে রাজনৈতিক নেতারাই নিজেদের পছন্দ অনুযায়ী যান। একটা কথা বলুন, এতগুলো মানুষ, গুলাম নবী আজাদ, হেমন্ত বিশ্ব শর্মা, সিন্ধিয়া, এতগুলো নাম বললেন, কেন সবাই এক এক করে ছেড়ে চলে গেলেন? বিছেড়ে ছাবি বাড়ি বাড়ি। রাজনীতিতে আজকাল এইসবই তো হয়। আপনি তো জানেন যে কর্ণাটকে কত বড় একজন নেতা, ভাজপার মুখ্যমন্ত্রী, একজন ভাজপার উপমুখ্যমন্ত্রী, সেখান থেকে ছেড়ে এসে কংগ্রেসে চলে এসেছে। এটা তো হতেই থাকে। আমি বলবো না যে এটা খুব ভালো কথা, কিন্তু আমি এটা বলবো যে যদি আপনি রাজনীতিতে থাকেন, আপনার নিজস্ব একটা চিন্তাভাবনা থাকা উচিত, কোনো কনভিকশন হওয়া উচিত, একটা বিশ্বাস থাকা উচিত। কোনো সিদ্ধান্তের জন্য আপনারা দেখুন, আমি শুনেছি যে আজকাল আপনি গোটা কেরল টহল দিচ্ছেন। আমি যখন রাজনীতিতে আসতে চেয়েছিলাম তখন লোকে ভাবতো যে আমার নেটিভ প্লেসটা কি। আমি তো বলতাম যে কেরলের, আমার মা বাবাও কেরলে থাকেন, তাদের জন্ম হয়েছিল কেরলে, সেই জন্য সেখান থেকে আমি ভোটে দাঁড়িয়েছিলাম। তো এইভাবে যে রাজ্যে আমি থাকতাম না, কখনো যাইনি, শুধুমাত্র হলিডেতে একটা মাসের জন্য আমি বছর একবার যেতাম, সেটা আমার কর্মভূমি হয়ে গেল, তাই না? আর ন্যাচারালি
লোকসভাতে এটা হয় যে একটা জায়গা থেকে আপনাকে জিততেই হয়, আর আমি একটা জায়গা যেটা কেরলের রাজধানী তিরুবনন্তপুরম, সেখানে আমার আমার একটা মানে রুলস, এবার চতুর্থবার আপনি কি ওখানে ভোটে সেটা তো দাঁড়াবেন? সিদ্ধান্ত নেওয়ার বিষয়, কিন্তু শুধুমাত্র এটা তিরুবনন্তপুরমে রয়েছে, কিন্তু অন্যান্য বহু জায়গা থেকে আমি ইনভিটেশন পেতাম আর যাওয়ার জন্য সময় পেতাম না। তাই এই অধ্যক্ষ ভোটের পর যখন আমি একটু সময় পেলাম, তখন আমি গিয়ে কিছু ইনভিটেশন অ্যাকসেপ্ট করলাম আর কথাবার্তা বলতে শুরু করলাম। আর মানুষ আমাকে বলতেন, দেখুন, যদি আপনি দিল্লিতে যদি কোনো ভালো রোল বা ভালো ভূমিকা না পেয়ে থাকেন, তাহলে কেরালাতে চলে আসুন, আপনাকে প্রয়োজন এখানে। তখন আমি ভাবলাম যে যদি এই ধরনের ডিমান্ড থাকে, তাহলে সেটা নিয়ে আমার একবার ভাবা উচিত। আর এই ব্যাপারটা নিয়ে আমি চিন্তা করছি, আর আমি জানি যে কিছু রেজিস্ট্যান্সও আছে, কিছু মানুষ আছে যে যারা আমার পার্টিতে এটা পছন্দ করবে না। আর আমাকে আমার ভবিষ্যৎ সম্পর্কেও তো ভাবতে হবে যে আমি তো এখন ইউনাইটেড নেশনে একটা গোটা ক্যারিয়ার 29 বছর কাটানোর পর এখন 15 বছর এখানে রয়েছি, কতদিন আর কাজ করব। এই ধরনের বা এরকম রাজনৈতিক নেতা নই যে শেষ অবধি আমাদের ফিউনারাল পায়ার পর্যন্ত রাজনীতি করতেই থাকবো। শেষ অবধি আমরা সবাই চাই যে কখনো যদি আপনি জানতে পারেন যে আপনি মানুষের জীবনে যতটা পার্থক্য জানতে পারেন এবং সেই পার্থক্যটা নিয়ে আসাটা এখনো অবধি সফল হয়নি, তাহলে আমি দূরে সরে গিয়ে ক্রিকেট দেখতে চাইবো, বই পড়তে চাইবো, আমার নাতি নাতনিদের সাথে খেলতে চাইবো। আর সেই সময়টা কোন সময় আসবে সেটা আমাকেই সিদ্ধান্ত নিতে হবে। হয়তো 24-এই আমি সিদ্ধান্ত নেব, হয়তো 5-6 বছর পর সিদ্ধান্ত নিতে পারি, কিন্তু এইসব চিন্তা করেই আমি কিছু লোক ডিসিশন তো নিতে বলছে চাই। যে শশী থারুর এখন কেরালের চিফ মিনিস্টার পদের দাবিদার হতে চান। দেখুন, ফোনে কিছু মানুষ এই ব্যাপার নিয়ে আমাকে বলছেন, আর আমিও ন্যাচারালি সমস্ত অপশন যখন আপনি এক্সামিন করবেন, তিরুবনন্তপুরমের মানুষরা তাদের বিশ্বাস আমাকে দিয়েছেন, সেটা আমি কখনোই বিক্রয় করতে চাই না। আর আমি যদি আবার প্রার্থী হই, তাহলে ওনাদের জন্যই হতে চাই। কিন্তু যদি অন্যান্য প্রসপেক্ট থাকে, যেমন আমারই রাজ্যে আমি একটা সুযোগ পেলাম যে পার্টির নেতৃত্ব দিয়ে কিছু পরিবর্তন নিয়ে আসব, তাহলে এটাও একটা ভালো কনক্লুশন হবে আর আমার রাজনৈতিক যাত্রায় সেটা বলাই যায়। কিন্তু এইসব সিদ্ধান্ত নেওয়ার জন্য আমার আরও সময় দরকার। আমি সবই দেখতে পাচ্ছি, অবভিয়াসলি আমার পার্টির মতামত শুনতে হবে, মানুষের মতামতও শুনতে হবে, আর সমস্ত কিছু শোনার পর একটা ডিসিশন যখন আপনি সিদ্ধান্ত নিয়ে নেবেন, তখন আবার আপনাকে আদালতে ডাকবো। অবশ্যই।